সুচরিতা এখন আর আগের সুচরিতা নেই, তাই ওর এবারও মেয়ে হওয়াতে এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। আর কে খুশি হলো কে রাগ হলো এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এই জন্য কে দেখতে আসলো আর না আসলো এটা ওর কাছে কোনো গুরুত্ব বহন করে না। মানসিকভাবে ও এখন খুব শক্ত ধাঁচের মেয়ে, অথচ ও খুব নরম প্রকৃতির মেয়ে ছিল। বিয়ের পর থেকে চারপাশে বসবাস করা মানুষ, স্বার্থপর মানুষগুলোর আঘাতে নিজেকে যেন আস্তে আস্তে ইস্পাতের মতো কঠিন করে তুলেছে। বরং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে একদিন এমন দিন আসবে ওর ভাগ্য আসে ওর মেয়েদের চেহারা যেন ও শ্বশুরবাড়ির মানুষগুলো বারবার দেখতে চায়। ওর মেয়েদের যেন ও সুশিক্ষায় গড়ে তুলতে পারে। দুটো মেয়ে সুচরিতার সংসারে আল্লাহর দেওয়া রহমত। শুধু আল্লাহ পাকের কাছে ওর এতটুকু প্রার্থনা, ওর মেয়েদের ভাগ্য যেন ওর মতো না হয়। তবে আল্লাহর পাকের কাছে ও একটি ছেলে সন্তান চায়, তবে সেটা শাশুড়ি বা অন্য কারো চাওয়া নয়, এটা ওর নিজের চাওয়া। আল্লাহ পাক ওকে যেমন মেয়ে সন্তান দিয়েছে তেমনি যেন ছেলে সন্তানও দান করে। অবশ্য ওদের মেয়ে দুটো নিয়ে হিমেলের কোনো আক্ষেপ ওর নজরে পড়েনি। হিমেল খুব খুশি, হিমেল বাচ্চা খুব পছন্দ করে। যেমন তৈবাকে খাওয়াতে, গোসল করাতে, ওকে সময় দেওয়াতে হিমেলের কোনো ক্লান্তি নেই। বাচ্চাদের সাথে সময় কাটাতে ও খুব পছন্দ করে। সুচরিতা মাস্টার্সের রেজাল্ট খুব ভালো হয়েছে। বাচ্চা ছোট, সেই কারণে অন্য কোনো চাকরির চেষ্টা না করে গাইড নিয়ে বিসিএসের পড়াশোনাও করতে লাগলো। ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। হিমেলও ব্যবসায়িক ক্ষতি অনেকটা কাটিয়ে উঠেছে। একটা টয়োটা করোলা গাড়ি কিনেছে। যদিও সুচরিতা এই মুহূর্তে গাড়ি না কেনার জন্য নিষেধ করেছিল, কিন্তু হিমেল শোনেনি, কারণ কিছুদিন পর তৈবাকে স্কুলে দিতে হবে। ওর কথা চিন্তা করে হিমেল গাড়ি নিয়েছে। সব ঠিকঠাক মতো চলছিল, শুধু দিনগুলোতে মাঝে মাঝে হিমেল ওর শ্বশুরবাড়ি গিয়ে সময় কাটায়, এটাই সুচরিতার বিরক্ত লাগে। সারা সপ্তাহ হিমেল অফিস নিয়ে ব্যস্ত থাকে, তারপর ছুটির দিনগুলো যদি ও বাইরে থাকে তাহলে সংসারে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে থাকে। সুচরিতা ছোট মেয়েটার নাম রেখেছে তাকিয়া। এদিকে হিমেল আবার এক সপ্তাহের জন্য থাইল্যান্ডে যেতে হবে। এবার হিমেল সুচরিতাকে ওর বাপের বাড়িতে রেখে যায়। সুচরিতার কয়েকটা দিন ওর ভাই বোনগুলোর সাথে সময় কাটানোর সুযোগ পায়। যদিও জানে এবারও মেয়ে হওয়াতে ওর মা আবার ওকে বলবে সুচরিতা 7 মেয়ের হবে, তারপর ছেলে হতে পারে। ওর নাকি মা নাকি সদ্যোজাত নারীর বাচ্চা দেখে বলতে পারে এরপর ছেলে হবে নাকি মেয়ে হবে। তো এবার নারী দেখে ওর মার মনে হয়েছিল এরপর সুচরিতার মেয়ে হবে। এবারও সুচরিতার মেয়ে হওয়াতে ওর মা বলল 7 মেয়ে হওয়ার পর সুচরিতার ছেলে হতে পারে। যদিও সুচরিতা এগুলো বিশ্বাস করে না, কারণ এগুলো বিশ্বাস করা প্রচণ্ড গুনাহর কাজ। বাপের বাড়ি এসে ওকে যা শুনতে হলো সেজন্য মানসিকভাবে ও একদম প্রস্তুত ছিল না। সুস্মিতার কাছে জানতে পারলো ভিন্ন ধর্মাবলীর মেয়ের সাথে খোকনের সম্পর্ক হয়েছে। এই বিষয়টা সুচরিতা ওর মায়ের কানে তুলে ওর মা বলে ওই মেয়ের সাথে খোকনের শুধু বন্ধুত্ব হয়েছে, এর বেশি কিছু না। এবং ওর মা গর্বভরে সুচরিতাকে বলে আমার ছেলে আমার পারমিশন ছাড়া কাউকে পছন্দ করবে না, এটা আমি জানি। আর তোরা আমার কেউ খেয়াল না রাখলেও খোকন আমার খেয়াল ঠিক রাখবে। এই কথা শুনে সুচরিতা আর সুস্মিতা প্রচণ্ড মন খারাপ হয়ে গেল, কারণ সংসারে চাকাটা সচল রাখতে সুস্মিতাকে অনার্স ফার্স্ট ইয়ারে চাকরিতে ঢুকতে হয়েছে। সুচরিতা চেষ্টা করে বাবার অসুখে যতটা পারে সাহায্য করে, আবার খোকন লেখাপড়া খরচ ওকে অনেকটা বহন করতে হয়। খোকনের এত অবাধ্যতা সহ্য করেও দায়িত্ব পালন করতে হয় যখন মায়ের মুখে শুনতে হয় সুচরিতা খুব স্বার্থপর। বিয়ে করছে, নিজের আখের গুছিয়ে নিয়েছে, অথচ বিয়ে করে কতটা সুখে আছে তা একমাত্র আল্লাহ পাক জানেন। সুচরিতা ওর সংসার জীবনের সুখ দুঃখের কথা কখনো কারো কাছে, এমনকি নিজের মা ভাই বোনের কাছে শেয়ার করে না। বরং ওর মনে হয় কষ্টের কথাগুলো জানলে, সুযোগ পেলে ওর আপনজনেরা ওকে খোঁটা দিয়ে সবার আগে রক্তাক্ত করবে, পাশে এসে দাঁড়ানোর প্রশ্নই আসবে না। এর থেকে নিজের কষ্ট যন্ত্রণাগুলো নিজের মাঝে লুকিয়ে রাখাই ভালো। আর ও এও জানে ওর বাবা অসুস্থ হওয়ার কারণে ওর মায়ের সংসারে তেমন সচ্ছলতা নাই। এই কারণে ওর শ্বশুরবাড়ির মানুষগুলো পর্যাপ্ত আদর আপ্যায়ন ওর মা ঠিকমতো করতে পারে না। যতদিন ওর বাবা সুস্থ ছিল, ঈদ পার্বণে আনুষ্ঠানিকভাবে করতে পেরেছে, ততদিন শাশুড়ি মায়ের ভালোবাসাও পেয়েছে। এখন ওর বাবা এসব আনুষ্ঠানিক করতে পারে না, তাই শাশুড়ি বাড়িতে ওর তেমন কদর হয় না, এটাও বুঝতে পারে। যদিও এই মতাদর্শের সাথে ও একমত নাই, তাই সুচরিতা ওর জীবনের এই ভবিতব্য মেনে নিয়েছে। ওর বাকি দুজন জায়ের বাপের বাড়ি থেকে যে খুব মন্ডা মিটে আসে তা নয়, কিন্তু তারা শ্বশুরবাড়ির সব সিদ্ধান্ত সানন্দে মেনে নেয়। পাশাপাশি কুটকারচালিতে ওরা সিদ্ধহস্ত, তাই ওদের তেমন ঝামেলা হয় না। এদিকে কারিমার বাবা 2-4 মাস পর পর এসে মেয়েকে দেখে যায়।
কায়দা করে বেয়ানকে শুনিয়ে যান মেয়ের জন্য উনি 16 শতক জমি লিখে দিবেন। এসব শুনে সুচরিতার শাশুড়ি গলে যান। আবার সোহেল এক ঠ্যাং আকাশ আর এক ঠ্যাং পাতাল দিয়ে হাঁটতে থাকে। সুচরিতা জানে এগুলো সব মিথ্যা, জাস্ট মেয়ে জামাইকে হাতে রাখার জন্য উনি কাজগুলো করেন। সুচরিতা বিয়ের পর থেকে হাতে করে করিমার বাবাকে তেমন কিছু আনতে দেখেনি। সামনে সুস্মিতার অনার্স ফাইনাল পরীক্ষা, একদিকে চাকরি, অন্যদিকে পড়াশোনা, সব মিলিয়ে ভীষণ চাপে থাকতে হয়। সুচরিতার জন্য খুব তোড়জোড় দিয়ে ওর জন্য ছেলে খুঁজছে। যদিও ওর বিয়ে হয়ে যায় তাহলে মায়ের সংসার দায়িত্ব তো খোকনকে নিতে হবে। অথচ বিকম ভর্তি হয়ে ও নিশ্চিত সময় কাটায়। সংসারে এসব নিয়ে খোকনের কোনো হেলদোল নেই। এর মাঝে সুস্মিতার একজন পরিচিত খোকন আর ওই মেয়েকে খুব ঘনিষ্ঠ অবস্থায় রমনা পার্কে দেখেছে। এই বিষয়টা সুস্মিতা সুচরিতাকে জানালো, কিন্তু সুচরিতা চুপ থেকে গেল। যেহেতু খোকনের উপর মায়ের আত্মবিশ্বাস অনেক বেশি, এই কারণে এসব কথা তুলে অশান্তি করতে মন চাইল না, বরং সুস্মিতাকে শোভনের দিকে খেয়াল রাখতে বলল। এদিকে সুচরিতা জানে ওর মায়ের ছেলে প্রীতির কারণে ওর ভাই বোনরা ওদের ভাই বোনের কথা মাথায় নেয় না। শুধু প্রয়োজনের সময় বোনদের খুব দরকার লাগে, ওদের মা তখনই ছেলের পক্ষে এই কথা বলে। 7 দিন পর হিমেল থাইল্যান্ড থেকে ফিরে সুচরিতা, তৈয়বা, তাকি আর লাকিকে নিয়ে বাসায় ফিরে আসে। এর মাঝে সুচরিতা খবর পায় কারিমার আর একটা মেয়ে হয়েছে, এমনকি ওর বড় যা শকিনারও মেয়ে হয়েছে। সুচরিতা ও শাশুড়ির চেহারা মনে করে খুব হাসি পেল। একে তো উনি মেয়ে পছন্দ করে না, কিন্তু আল্লাহপাক ওনার কপাল জুড়ে মেয়ে রেখেছেন। সুচরিতা এখন মোটামুটি ভালোই আছেন। এর মাঝে বছরখানিক সময় পেরিয়ে যায়। এর মধ্যে সুচরিতা আবারও কনসিভ করে। এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। হিমেল বেবিটাকে রাখতে চাইছে না, কারণ ডাক্তার বলছে সুচরিতার জীবনহানির শঙ্কা রয়েছে। প্রেগনেন্সির পিরিয়ডে সুচরিতার প্রচণ্ড পানি আসে। এছাড়া ওর যেহেতু সিজার করে বাচ্চা হয়, সেই কারণে একবার অ্যানেস্থেসিয়া দেওয়ার পর 3 বছর না হলে আবার অ্যানেস্থেসিয়া দিলে অনেক সময় স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়ে যায়। কিন্তু সুচরিতা অ্যাবর্শন করাতে চায় না। এদিকে তাকিয়ার বয়স সবেমাত্র 1 বছর আর তৈবার বয়স 4 বছর। এর খুব কষ্ট করে সুচরিতা, তবে আল্লাহর সময়টা খুব ভালোভাবে পার হয়ে যায়। যথাসময়ে ডেলিভারি হয়ে যায়। সুস্মিতার কাছে তৈবাকে আর তাকিয়েকে রেখে সুচরিতা হাসপাতালে ভর্তি হয়। শরীরে প্রচণ্ড পানি আসাতে দ্বিতীয় সিজার হবে তার আগে ডাক্তার 2 সপ্তাহ আগে অপারেশন করে ফেলে। এবার সুচরিতার ছেলে হয়। এ খবরও শ্বশুরবাড়িতে পৌঁছানোর সাথে সাথে শাশুড়িমা 20 কেজি মিষ্টি কিনে মহল্লায় বিলিয়ে দেয়। তারপর সাবেরাকে নিয়ে নাতিকে দেখার জন্য হাসপাতালে রওনা দেন। 12 বছর পর উনি আবার নাতির মুখ দেখলেন। এদিকে সুচরিতার শারীরিক কন্ডিশন খুব খারাপ। অ্যাক্লামশিয়ার লক্ষণ দেখা গেছে। বাচ্চা হওয়ার পর ওর শরীরে খিঁচুনি শুরু হয়। খবর পেয়ে সুচরিতার মাও হাসপাতালে এসেছেন বাচ্চাটাকে নিজের কোলে নেওয়ার জন্য। মেয়ের কাছে আল্লাহর পাকের কাছে প্রার্থনা করতে লাগলেন। ওদিকে হিমেলের মা, বোন, সাবেরা মনে মনে দোয়া পড়ছে। সবচেয়ে খারাপ অবস্থা হিমেলের। ওর খুব অসহায় বোধ করলো। সুচরিতা ওর জীবনটা কতটা জুড়ে আছে এই অবস্থায় না আসলে ও হয়তো বুঝতেই পারতো না। ওর চারিদিকে যেন অসীম শূন্যতায় ভরে গেছে। এখানে সবাই আছে, শুধু ওর নিজেকে বড্ড একা লাগছে। মানুষ পৃথিবী জীবনে বড়ই অদ্ভুত। নতুন সম্পর্কের সাথে সাথে পুরনো সম্পর্কগুলো বদলে যেতে থাকে। যেখানে স্বার্থ ক্ষোভ এসে জমা হয়, এই কারণে হিমেল ওকে পরিপূর্ণ সুখী করতে পারেনি। আজ সুচরিতার জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে অনুশোচনায় হিমেলের ভিতরটা পুড়ে যাচ্ছে। সুচরিতাকেও যতটা ভালোবাসে সেভাবে কোনোদিন প্রকাশ করতে পারেনি। পারিপার্শ্বিকতার কারণে কখনো নিজের ভালোবাসা সুচরিতার কাছে মেলে ধরতে পারেনি। এজন্য সুচরিতার মনে হয় ওকে ভুল বুঝেছে আর ওর কারণে শুধু কষ্ট পেয়ে গেছে। হিমেলের নিজেকে অপরাধী মনে হলো। আল্লাহ পাকের অসীম রহমতে ডাক্তারের সার্বিক তত্ত্বাবধানে সুচরিতা অবশেষে সামলে উঠল। 24 ঘন্টা পর সুচরিতার জ্ঞান ফিরে আসলো। ডাক্তার খবর দেওয়াতে হিমেল আইসিইউর ভিতরে গিয়ে চোখ ছলছল করে সুচরিতাকে দেখে বলল, কেমন আছো তুমি? আল্লাহ পাক তোমাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। সুচরিতা হিমেলের দিকে তাকিয়ে বলল, আমার বাচ্চারা কেমন আছে? তো এবার তাকের খোঁজ নিয়েছো? আল্লাহর রহমতে ওরা সবাই অনেক ভালো আছে। হিমেল আইসিইউ থেকে বের হয়ে ওর মা শাশুড়িকে ভিতরে যেতে বলল। বাচ্চাটা হিমেলের মা সুচরিতার মায়ের কোল থেকে নিজের কোলে তুলে নিল। তারপর ভেতরে গিয়ে সুচরিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা এখন কেমন লাগছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমার এই 24 ঘন্টা হাসপাতাল থেকে কেউ বের হয়নি। কি টেনশন আমার ছিলাম। আমার দাদা ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, এক লহমায় সব কষ্ট দূর হয়ে যাবে। সুচরিতা শোয়া থেকে উঠে বসলো। তারপর শাশুড়ির কোলে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো ছেলেটা ঘুমাচ্ছে। ডাক্তার বলল, ঘুম ভাঙলে ওকে যেন দুধ খাইয়ে নিয়ে যায়, ওর খুব দুর্বল লাগছে। সুচরিতার মা ওর মুখের দিকে তাকিয়ে বলল, খারাপ লাগলে শুয়ে পড়, জোর করে বসে থাকতে হবে না। তাই সুচরিতা পাশ ফিরে শুয়ে পড়ল।
আসলে ডেলিভারি হতে যত কষ্ট হোক না কেন, সন্তান দেখার পর সেই কষ্টের লেশমাত্র আর থাকে না। কিন্তু অনাগত দিনে শ্বশুরবাড়িতে ওকে যে পরিমাণ অপমান লাঞ্ছনা সয়ে যেতে হয়েছে, আর শাশুড়িমাকে দেখার পর সেই কষ্টের স্মৃতিগুলোর কথা যেন মনের পর্দায় ভেসে উঠতে লাগলো। আবার চোখের কোণ বেয়ে নিজের অজান্তে জল গড়িয়ে শীতানের বালিশ ভিজতে লাগলো। কেউ যেন ওর চোখের পানিটুকু দেখতে না পায়, তাই পাশ ফিরে শুয়ে পড়ল। শাশুড়ি মায়ের এমন আধিক্যতা ওকে আজ একটু স্পন্দিত করলো না, কারণ ওর সেই মনটা আজ মরে গেছে। বিয়ের পর যখন প্রচণ্ড লড়াই করে ওনার বাড়ির মানুষগুলোর সাথে মানিয়ে নিতে, তখন ওনার এটুকু স্নেহ ওর কাম্য ছিল। অথচ সেদিন সুচরিতার ভাগ্যে এতটা জুটে নেই, বরং দিন দিন অত্যাচার বেড়ে যাওয়াতে ওর প্রাণবন্ত মনটা মরেই গেছে। আজ যে সুচরিতা বেঁচে আছে, এটা একটা কঙ্কাল, তাই কঙ্কালের মতোই শক্ত, যার কোনো আবেগ ইমোশন নাই। ইদানিং হিমেল একটা কথা প্রায় বলে, ওকে নাকি রোবটের মতো লাগে। সুচরিতার এই নিষ্প্রভ দৃষ্টি হিমেলের দিকে মেলে ধরে। হিমেল ও সেই দৃষ্টির ভাষা বোঝে কি না সেটা ওর বোধগম্য নয়। তবে সুচরিতা ওর বাচ্চাদের দিকে তাকিয়ে বেঁচে থাকার কিছুটা প্রয়োজনীয়তা বোধ করে। মনে মনে সুচরিতা ও শাশুড়ির উপর আরও রাগ হলো। ওর মেয়ে দুটোকে উনি দেখতে আসেন নাই, আজ নাতি হয়েছে বলে উনি ছুটে এসেছেন। তবে সুচরিতা এটা জানে, এটা ওনার রিয়েল ভালোবাসা নয়। উনি আবার যে কোনো মুহূর্তে পাল্টি মারবেন। শাশুড়ি আর ওর মা কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলেন। এমন সময় সাবেরা ব্যাগ থেকে সোনার চেন বের করে ছেলেটার গলায় পরিয়ে দিতে চাইলে হিমেল বলে উঠল, আপু, স্যানিটাইজ না করে ওর গলায় পরিয়ে দিও না। তখন হিমেলের মা বাচ্চাটাকে সুচরিতার মায়ের কোলে দিলেন। এরপর মেয়ের হাত থেকে চেনটা ছিনিয়ে নিয়ে বললেন, এই চেন আমার ছোট বৌমা পরবে। এই কথা বলে হিমেলের হাতে তুলে দিতে চাইলেন। হিমেল বলল, আরও কিছুক্ষণ থাকো, ওকে মনে হয় কেবিনে দিব, তখন নিজের হাতে ওকে পরিয়ে দিও। কয়েক ঘন্টার মধ্যে সুচরিতা কেবিনে শিফট করা হলো। শাশুড়ি মা এসে সুচরিতার গলার চেনটা পরিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় সুচরিতা কিছুটা হতভম্বল হয়ে গেল। হিমেল বুঝতে পেরে বলল, চেনটা মা শখ করে বাবুর জন্য কিনেছে, কিন্তু আমি এই মুহূর্তে বাবুর গলায় চেনটা পরাতে দিলাম না, তাই মা তোমাকে পরিয়ে দিছে। কিছুটা ধাক্কা খেলো, পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে সুচরিতা বলল, এটার কোনো প্রয়োজন ছিল না মা। আমার মেয়ে হওয়ার সময় আমার মানসিক অবস্থা যেমন ছিল, আর ছেলে হওয়ার সময় একই আছে, সেখানে কোনো বৈষম্য নেই। আমি যেমন আমার ছেলে মেয়েদের প্রতি একই রকম আচরণ করতে পারি, আল্লাহ পাকের কাছে আমার জন্য এই দোয়া করবেন। সাবেরা মনে হয় সুচরিতার আচরণে বিরক্ত বোধ করলেন, তাই কথা ঘুরাতে ওর মাকে বললেন, সন্ধ্যা হয়ে গেছে মা, বাড়ি ফিরতে হবে। তুমি 24 ঘন্টা হাসপাতালে থেকেছো, এরপর আরও কন্টিনিউ করলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন আবার তোমার সেবা কে করবে? সাবেরা সুচরিতার দিকে তাকিয়ে বলল, রাত হয়ে যাচ্ছে, আমাদের এবার রওনা হতে হবে। তুমি তোমার শরীরের যত্ন নাও, বাচ্চার দিকে খেয়াল রাখো। শাশুড়ি সুচরিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজকের মতো আমরা আসি। শাশুড়ি চলে যাওয়ার পর ওর মা বাচ্চাটাকে ওর পাশে শুয়ে দিয়ে হিমেলকে বলল, হিমেল, আমারও তো এবার বাসায় যেতে হবে, অসুস্থ মানুষটাকে রেখে আসছি। হিমেল উবার ডেকে ও শাশুড়িকে গাড়িতে উঠিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর হিমেল এসে সুচরিতার মাথার কাছায় বসলো। সুচরিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাবছি একটা ছাগল কিনে সদকা দিয়ে দিব। সেসবের দরকার নেই, আল্লাহ পাকে আমাকে আমার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছেন, আমার এটাই শুকরানা শেষ নেই। তুমি বাচ্চাদের কথা বললে, কিন্তু আমার কথা তো বললে না। আমি বললে তোমার তো সুদিন ফিরবে, আম্মা তার পছন্দের পাত্রীর সাথে তোমার বিয়ে দিবেন, সুখ আর স্বাচ্ছন্দ্যে তোমার জীবন ভরে উঠবে, আর আমার বাচ্চারা তখন এতিম হয়ে যাবে। যাক, আমি এখন বেঁচে আছি, সে প্রসঙ্গে আর নাই যাই। রুমের দরজা খোলার শব্দে সচকিত হয় ওরা দুজন। দরজার দিকে তাকালো। হাসপাতাল থেকে ওয়ার্ড বয় খাবার দিয়ে গেল। হিমেল সুচরিতাকে আজ খাইয়ে দিল। সুচরিতা বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। ওষুধ খেয়ে ছেলেকে ব্রেস্ট ফিডিং করাতে বিছানায় শুয়ে পড়ল। হিমেল হাসপাতালের ক্যান্টিনে গিয়ে রাতের ডিনার সেরে ফেলল। কয়েকদিন হাসপাতাল থেকে সুচরিতা আর বাচ্চাটাকে নিয়ে হিমেল বাসার পথে রওনা দিল। গাড়িতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো ওর মা ফোন দিছে। হ্যালো আম্মু, কি বলবে বললো? বলেছিলাম কয়েকটা দিন সুচরিতাকে নিয়ে আমার এখানে থেকে গেলেই পারতি। একসাথে 3টে ছোট বাচ্চা দেখভাল করতে সুচরিতার কষ্ট হবে। তুই তো অফিসে থাকবি, আমি সাহায্য করতে পারতাম। তুমি চিন্তা করো না, ও ঠিক পারবে। হেল্পিং হ্যান্ড হিসেবে লাকি আছে। তোর ভালোর জন্য বলছিলাম, ভেবে দেখিস। মা ছেলে কথোপকথন সুচরিতা একটু ঘাবড়ে গিয়েছিল। ওর একসাথে থাকার স্বাদ মিটে গেছে, তাই শাশুড়িমা ফোন রাখার পর হিমেলের দিকে তাকিয়ে বলে, কী ভাবছো, ও বাড়িতে আবার যাবে নাকি? প্রশ্নই আসে না। হিমেল আর একসাথে থাকতে চায় না, এতে শান্তি থেকে অশান্তি বেশি বাড়ে। বাড়ি ফিরে আসার সময় তৈবা তাকিয়ে লাকি আর সুস্মিতা বাচ্চাটাকে প্রথম দেখলো। সুচরিতা তাকিয়ে আর তৈবার দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে। ওদের ফেলেও কখনো কোথাও থাকে নাই, এক মুহূর্তে চোখের আড়াল কখনো করেনি। সুস্মিতা বোনের মন বুঝতে পেরে বলল, তোমার বাচ্চারা আমার কাছে খুব যত্নেই থেকেছে, ওদের নিয়ে এত মন খারাপ করার কিছু নেই। তো এবার খালাম্মির কথা সুর মিলে বলল, খালামুনি আমাদের অনেক আদর করেছে, তুমি মন খারাপ করো না। যাই হোক, সুস্মিতা এই কয়দিন অফিস কামাই করেছে, আর অফিস কামাই দেওয়া
ঠিক হবে না, কারণ বেতন কেটে নেবে। তাই বোন দুলাভাইয়ের কাছে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। সুস্মিতা যাওয়ার পর হিমেল সুচরিতার হাতে সোনার চুড়ি পরিয়ে দিল। এটা হিমেল সবসময় করে। তৈবা হওয়ার পর সুচরিতাকে সোনার চেন গিফট করেছিল, তাকিয়ে হওয়ার পর কানের ঝুমকো দিয়েছে, আর ছেলেটা হওয়ার পর একজোড়া চুড়ি গিফট করলো। হিমেলের এই ফিলিংসটা সুচরিতার খুব ভালো লাগে। সোনার জিনিস দিতে হবে এমন কথা নাই, কিন্তু মা হওয়ার জার্নি কষ্টটা যে হিমেল ফিল করছে এটা ভেবে সুচরিতার খুব ভালো লাগে। এমনিতেও হিমেল অনেক ভালো থাকে, কিন্তু যখন ও শ্বশুরবাড়িতে যায়, হিমেল খুব ঘন ঘন যায়, তখনই ওর মাথাটা বিগড়ে যায়। সুচরিতার সাথে তখন স্বাভাবিক আচরণ করে না। এই হিমেলকে সুচরিতা তখন খুঁজে পায় না। কি এমন টনিক দেওয়া হয় যে মানুষটা পর মুহূর্তে পাল্টে যায়, সুচরিতা বুঝে পায় না। দেখতে দেখতে ছেলের জন্মে 6 মাস পেরিয়ে গেল। সুচরিতার সংসার জীবন চলছে তার নিজস্ব গতিতে। 3টে ছোট বাচ্চাকে সামলে সংসারের নানা জটিলতা ওর মেজাজ সবসময় বিগড়ে থাকে। ইদানিং সুচরিতাকে আর রেখে রেখে কথা বলে না, যা বলে একদম খোলাখুলি বলে। হিমেলও বাড়ি থেকে ফিরে আসতে সেদিন বেশি রাত হয়েছিল। সুচরিতা বাচ্চা সামলে সংসারে কাজকর্মে। সুচরিতা রাতে এভাবে অপেক্ষা করতে ভালো লাগে না, তাই দরজা খুলে হিমেলকে বলল, এত দেরি করলে কেন? সারাদিন বাচ্চাদের সামলে রাতে এভাবে জেগে বসে থাকতে ভালো লাগে না। কেন দেরি হলো সেই কৈফিয়ত তো তোমাকে দিব না। তুমি তো আর চাকরি বাকরি করো না, সংসার ধর্ম পালন করাই তো এখন তোমার কাজ। এদিকে দেখো, আমার বোনের সংসার সামলে আবার টাকা ইনকাম করে সংসার টানছে। হিমেল উল্টোপাল্টা কথা শুনে সুচরিতার মাথার চান্দি গরম হয়ে গেল। ও তো ছেড়ে দেবার পাত্রী নয়, তাই তেতে এসে বলল, তোমার বোনেরা কিভাবে সংসার করে তা আমার ভালোই জানা আছে। যেই কাজের লোক চলে যাবে, অমনি পার্মানেন্ট বুয়ার সার্ভিস নিতে বাপের বাড়িতে চলে আসবে। কাপড় ইস্ত্রি থেকে শুরু করে বাচ্চাদের টিফিন এভরিথিং ভাইয়ের বউদের দিয়ে করিয়ে নেবে। যেমন ইচ্ছা তেমনভাবে খাটিয়ে মারবে। আজকে কি তোমার ব্রেনটা বেশি ওয়াশ হয়েছে? হিমেল একটু বিরক্ত হলো, কারণ ও সুচরিতার থেকে 10 বছর বড়। এভাবে মুখের উপর কথা বলাতে ওর আত্মসম্মান লাগে। তাই রেগে গিয়ে বলল, কি বলতে চাইছো? আর এ তোমার কেমন কথা ছিরি? তৈবাটাও ইদানিং কথা ভালোই শিখছে। 5 বছর বয়সে কথায় কথায় পরিপক্কতা এসেছে, তাই মায়ের কথা রেস ধরে বলে, না মানে আম্মু বলতে চেয়েছে, তুমি দাদির বাড়ি যাওয়ার আগে খুব হাসি খুশি ছিলে, কিন্তু ওখান থেকে ঘুরে আসার পর মুখটা গোমরা হয়েছে। তৈবা বড়দের কথার মাঝে কথা বলো না। আর এত রাত অবধি জেগে আছো কেন? তারিক আর তাকিয়ার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? তুমি শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। তৈবা চলে যাবার পর হিমেল সুচরিতাকে বলল, মেয়েকে এসব কি শেখাচ্ছ? আমি শেখাচ্ছি না, ও দেখে দেখে শিখছে। তুমি নিজেই জানো না ও বাড়ি থেকে ঘুরে আসার পর তুমি বাসায় কীরকম আচরণ করো। তুমি নিজেকে শুধরাও। রাত অনেক হয়েছে। লাকিকে খাবার দিয়ে বাকি সব খাবার সুচরিতা ফ্রিজে তুলে রাখলো। নিজেও কিছু খেলো না, হিমেলও খেতে বলল না। এরপর বাচ্চাদের নিয়ে বিছানায় শুয়ে পড়লো। হিমেল জানে আজকে আর খাওয়া হবে না। ও 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লো। এখন অক্টোবর মাস, রাতে বৃষ্টি হচ্ছে। সুচরিতা বিছানায় কুণ্ডলি পাখি শুয়ে আছে। ঘুমের মধ্যে মনে হলো, কেউ যদি গায়ে একটু কাঁথা দিয়ে দেয়। হঠাৎ তন্দ্রার মধ্যে কে যেন গায়ে কাঁথাটা জড়িয়ে দিল। সুচরিতার ঘুমটা ভেঙে গেল। হিমেল খুব যত্ন করে ওর গায়ে, বাচ্চাদের গায়ে কাঁথা দিয়ে দিল। প্রথমে সুচরিতা হিমেলের মতলব বোঝার চেষ্টা করলো। না, ভদ্র আচরণ করছে, মানুষটা এমনিতে ভালোই থাকে, কিন্তু মাঝে মাঝে মাথায় যেন কিসের ভূত চাপে। ফজরের আজান শোনা যাচ্ছে। সুচরিতা আর ঘুমালো না। হিমেল মনে হয় আবারও ঘুমিয়ে পড়ছে। আজান শেষ হওয়ার পর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে বসলো। নিজে ফজরের নামাজ পড়ে হিমেলকে নামাজ পড়ার জন্য ডেকে দিল। কিচেনে গিয়ে চায়ের হাঁড়িটা চুলোয় চাপিয়ে দিল। এমন সময় হিমেল এসে বলল, তোমার ব্যালকনিতে বেলি ফুল ফুটছে, খুব সুন্দর সুবাস ছাড়ছে। চাটা নিয়ে এসো, দুজনে একসাথে বসে বারান্দায় চা খাই। কতদিন তোমার সাথে একসাথে চা খাই না। সুচরিতা বুঝতে পারছে কাল রাতের ঘটনায় হিমেল ওর মান ভাঙানোর চেষ্টা করছে। সুচরিতা লাকিকে ঘুম থেকে ডেকে তুলল, ওকে হাত মুখ ধুয়ে পেঁপেটা একটু কেটে দিতে বলল। আজকে সকালে নাস্তায় মিক্সড সবজি আর লুচি বানাবে। চাটা নিয়ে সুচরিতা ব্যালকনিতে হিমেলের হাতে 1 কাপ দিয়ে নিজের 1 কাপটা নিয়ে বেতের চেয়ারে বসলো। হিমেল ওর দিকে তাকিয়ে বলল, মহারানী রাগ করছে? কবে আবার প্রমোশন হলো? মানে কি? না মানে, আমি তো জানি আমি ঘুঁটে কুড়েনি, কবে মহারানী হলাম বুঝতে পারলাম না। বুঝেছি, এখনো মান ভাঙেনি। ভোর রাতে দেখলাম শীতে ঠকঠক করে কাঁপছো, মনে হলো আদরের স্পর্শে তোমাকে উষ্ণ করে দিলি। পরে ভাবলাম যে পরিমাণ রেগে আছো, এতে সাহস না দেখানোই ভালো। আমিও বুঝছি বদমতলবে এত পীড়িত দেখানো হচ্ছে, এজন্য আমিও চোখ কান খোলা রেখেছি। ও, তুমি তাহলে জেগেছিলে? না, সেই মুহূর্তে ঘুম ভেঙে গেছিলো। তোমার সাথে পেঁচাল পাড়তে গেলে আমার কাজের দেরি হয়ে যাবে। সুচরিতা কিচেনে গিয়ে একটু বেগুন, পটল, ধুন্দুল আর পেঁপে একসাথে কেটে নিল। তারপর 5 ফোড়নে ফোড়ন দিয়ে চুলোয় সবজি চাপিয়ে দিয়ে লুচির ডো তৈরি করে 10 মিনিটের জন্য রেখে দিল। এই ফাঁকে আর এক চুলোয় তাকিয়া আর তারিকের জন্য
খিচুড়ি চাপিয়ে দিল। এই ফাঁকে তাকিয়ে ঘুম থেকে উঠে গেল ওকে হিমেল ওকে ফ্রেশ করে লাকির করে দিল। কিছুক্ষণ পর তারিকেরও ঘুম ভেঙে গেল। হিমেল ওর ডাইপার চেঞ্জ করে বিছানায় শুয়ে দেয়। তো এবার ঘুম থেকে উঠে পড়ে হিমেল অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। এর মাঝে সুচরিতা লুচি সবজি দিয়ে চলে গেল। টেবিলে নাস্তা দিয়ে হিমেল আর তৈবাকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে দেয়। হিমেল নাস্তা করে অফিসে যাওয়ার সময় সুচরিতাকে বলে, আমার প্যান্ট দুটো চেক করে মেশিনে দিয়ে দাও। সাথে সাথে সুচরিতার মুখটা ঝলমল করে উঠল। হিমেল প্যান্ট ধুতে গেলে সুচরিতার বেশ ইনকাম হয়। ও অবশ্য হিমেলকে ফেরত দিতে চায়, কিন্তু হিমেল বলে, যে টাকা তোমার হাতে পৌঁছেছে সেটা তোমার, কারণ তোমার রিজিক ছিল বলে টাকাটা তোমার হাত পর্যন্ত গেছে, ও টাকা আমায় দিতে হবে না। অথচ ওর ছোট ননদের হাজব্যান্ড মান্নান ভাই একদিন তাচ্ছিল্য করে ওকে বলেছিল, তোমরা যারা হাউস ওয়াইফ তারা তো টাকা পয়সা ইনকাম করতে পারো না, যা আয় করো তা আমার স্বামীর পকেট কেটে। আমার কাছে এটাই চৌর্যবৃত্তি মনে হয়। সুচরিতা প্রতিবাদ করে বলেছিল, এটা আপনি আপত্তিকর কথা বললেন, কারণ কবুল বলার সাথে সাথে একজন স্ত্রী যেমন তার স্বামীর অধিকারে চলে যায়, তেমনি স্বামীরও সব কিছুর উপর স্ত্রীর অধিকার থাকে। আপনি যে ভাষায় বললেন তাতে মনে হলো ঘরের বউ আর কাজের খালাকে আপনি এক কাতারে ফেলছেন। তুমি তো ভাবি তর্কা তর্ক বাগিস, তোমার সাথে কথায় কথায় পারা যাবে না। ও আর অপমানের কথাগুলো মনে করতে চায় না, এতে শুধু কষ্ট বাড়ে। সুচরিতা কিচেনে গিয়ে একটা প্লেটে খিচুড়ি আর ডিম পোচ নিয়ে এসে তাকিয়া তারিককে খাইয়ে দিল। তো এবার লুচি আর সবজি দিয়ে টেবিলে বসিয়ে দিল। খাওয়া শেষে তাকিয়া লাকির কাছে দিয়ে তারিককে ঘুম পাড়িয়ে দিল। তারপর ময়লা জামা কাপড়গুলো মেশিনে দিল। হিমের প্যান্ট চেক করতে গিয়ে কর করে ৫টি ১,০০০ টাকার নোট ও হাতে পেল। খুশিতে মনটা ভরে গেল। এক সপ্তাহ ওর ৮,০০০ টাকা ইনকাম হলো। শোভন বলেছিল ওর নাকি ইংলিশ টিচার লাগবে। এই টাকাটা দিয়ে ওর কয়েক মাস টিচারের কাছে পড়ার খরচ হয়ে যাবে। ফোনের শব্দে মোবাইলের দিকে তাকিয়ে দেখলো ওর বড় যা ফোন দিয়েছে। হ্যালো ভাবি, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মেয়ে কেমন আছে? ভালো আছে। আজ ৩ বছর পরে তোমার সাথে কথা বলছি। নাম্বার পেলে কথায় তোমার ভাইয়ের মোবাইল থেকে লুকিয়ে হিমেল ভাইয়ের নাম্বারটা জোগাড় করছি। তারপর ভাইকে আজকে ফোন দিয়ে তোমার নাম্বারটা ফোন দিয়ে দিলাম। অনেক বুদ্ধি খরচ করছে। জানো, তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে তোমার ভাই এখন অনেক কষ্ট পায়। সব শয়তানি যে করিমা আর সোহেলের এবং জোহরা বিবি করেছে এটা এখন সবাই বুঝতে পারছে, কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেল। ভাবি, পুরনো কথা বাদ দাও। রাজন কেমন আছে? ভালো আছে। শোন, কুত্তার লেজ হাজারো তেল মারলে মর্দন করলে সোজা হয় না। করিমা হচ্ছে সেই জাত। আমাকে সেদিন ফোন দিয়ে বলে তুমি নাকি কুচকুচে একটা কালো ছেলে জন্ম দিয়েছো। উনি নিজেকে, আমার ছেলে কালো হোক আর ফর্সা হোক তাতে ওনার কি? কুত্তার দেখানো গু দেখলেও খাইতে চায়। ওনার অবস্থা হচ্ছে সেই রকম। কুটকাচালি ছাড়া থাকতে পারে না। সুচরিতা শখিনের সাথে বেশিক্ষণ কথা বলতে ইচ্ছে হলো না। দ্রুত ফোন রেখে দিল। এমনিতে ওর জীবনে হাজারো সমস্যার জর্জরিত, তার উপর এসব গিবতে অংশ নিয়ে গুনাহ বোঝা ভারী করতে ইচ্ছে করলো না। আসলে ওর কুটকাচালি করতে ভালোই লাগে না। নিজেকে একদিকে যেমন করতে পারে না, তেমনি অন্যের ইচ্ছেটাও শুনতে পারে না। এতে পৃথিবীর সব নোংরা পলিটিক্সের কারণে অনেক মানুষের জীবন দুর্বিষহ হয়ে তোলে। এর জলজান্ত উদাহরণ সুচরিতা নিজে। তাই এসব থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মাথা থেকে শৌখিনের কথা ঝেড়ে ফেলে নিজের সংসারে মনোনিবেশ করলো। হিমেলের পকেট থেকে এত টাকা পেয়ে অবাক হলো। মনে মনে ভাবতে লাগলো, হিমেল নিশ্চয় ওর মন ভালো করার জন্য আজকে ইচ্ছে করে হয়তো টাকাগুলো পকেটে রেখেছে। সুচরিতা নিজের গোপন ব্যাগটা খুলে সবগুলো টাকা হাতে গুনতে লাগলো। এমন সময় তৈবা খাওয়া শেষ করে এসে বললো, আম্মু, এগুলো কি তোমার টাকা? তাহলে তো এগুলো আমার টাকা। তাই আমি তোমার মেয়ে না? তাই এই সব টাকাগুলো আমাদের টাকা। তবে আমি বড় হয়ে চাকরি করে তোমাকে অনেক অনেক টাকা দিব। ইনশাআল্লাহ মামুনি, আল্লাহ পাক যেন তোমার আশা পূরণ করে। আমিন। তুমি আবার এই টাকাগুলো কথা বাবাকে বলো না, ঠিক আছে? জোহরের আজান শোনা যাচ্ছে। সুচরিতা চুলায় ভাত আর এক চুলা ডাল বসিয়ে দিল। ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে ভিজিয়ে রাখলো। আজ দুপুরে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর ডাল রান্না করবে। চুলায় হালকা গরম পানি দিয়ে তাকিয়ে গোসল করিয়ে দিয়ে সকালে রান্না করে খিচুড়ি ওভেনে গরম করে ওকে খাইয়ে দিল। এর মাঝে আবারও তারিকের ঘুম ভেঙে গেল। তারিকের ডাইপার চেঞ্জ করে লাকির কোলে দিয়ে কিচেনে চলে গেল। ভাত হয়ে যাওয়া তা নামিয়ে নিল। ডাল সিদ্ধ করে নিল। ডালে ফোড়ন দিয়ে রুমে এসে দেখে তাকিয়ে ঘুমিয়ে পড়ছে। এরপর তৈবাকে গোসল করিয়ে ইলিশ মাছ আর বেগুন ভেজে খাইয়ে দিয়ে ওকে বিছানায় শুয়ে দিল। তারিককে কোলে নিয়ে একটু অলিভ অয়েল মাখিয়ে দিয়ে ওকে গোসল করিয়ে ডাল আর ভাত নিয়ে খাওয়াতে বসলো। লাকিকে এই
ঘর মুছে ফেললো। মোবাইলটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে সুস্মিতা ফোন দিয়েছে। বুকটা যেন ধক করে উঠল। এমন সময় সুস্মিতা সচরাচর ফোন দেয় না। অফিসে থাকে। অফিসে থাকা অবস্থায় ও কথা বলতে চায় না। এতে নাকি ওর কাজের ব্যাঘাত ঘটে। ফোনটা তুলে কানে নিতে ওপাশ থেকে সুস্মিতা বলল, আপু তুমি কি ব্যস্ত? না। এ সময় ফোন দিলে কেন? আব্বা আবারও স্ট্রোক করছে। হাসপাতালে নিয়ে যাচ্ছি। আম্মা শোভনও সাথে আছে। বাচ্চাদের ফেলে হাসপাতালে আসতে হবে না। শুধু তোকে জানিয়ে রাখলাম, তুই এবার টেনশন করিস না। আমি রাখছি। ফোনটা রেখে সুচরিতার মনটা ভীষণ খারাপ হলো। তারেককে তাড়াতাড়ি খাইয়ে বেশ ফিটিং করে ঘুম পাড়িয়ে দিয়ে হিমেলকে ফোন করে ওর বাবার অসুস্থতার খবর জানিয়ে দিল। ফোনটা রেখে সুচরিতার মনটা বিষাদে ঠেকে গেল। নিজের সংসারের টানাপোড়েন তো লেগেই আছে, সেই সাথে মায়ের সংসারের দুর্ভাবনা ও খুব অস্থির অনুভব করলো। যাদের বড় ভাই নেই, বাবাই শেষ পরিবারের কথা, অথচ সেই মানুষটা যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তখন সেই পরিবারের মানুষগুলো যেন মাঝি ছাড়া এক নৌকার যাত্রী। সেই নৌকাটা জীবন সমুদ্রে টালমাটাল অবস্থায় ভেসে বেড়াচ্ছে। কবে তীরে ভিড়ে পারবে সেই পরিবারের মানুষগুলো জানে না। আদৌ ভিড়তে পারবে নাকি মাছ দরিয়ায় ওরা ডুবে যাবে, সেই অনিশ্চিত ভবিষ্যতের পানে তাকিয়ে থাকে। ওই পরিবারের বড় সন্তান হিসেবে সেই ঢেউয়ের আঘাতে সুচরিতা ক্ষতবিক্ষত হয়ে যায়। সুচরিতা তারিককে ঘুম পাড়িয়ে গোসল করে এসে জোহরের নামাজ আদায় করলো। তারপর কোরআন শরীফ নিয়ে বসতে পড়লো। সুচরিতা যখনই কোনো ক্রাইসিস মুমেন্ট পার করে তখনই বসে বসে কোরআন তেলাওয়াত করে। মনের বিষাদের মেঘটা তখন কেটে গিয়ে একটু একটু করে আকাশ সূর্যয় উদিত হতে থাকে। মনে হয় কি ভয়, মহান সৃষ্টিকর্তা আল্লাহর পাকে ওর সাথে আছেন। সুচরিতভাবে মানুষ করতে স্বার্থপর, যখন বিপদে পড়ে তখন কোরআন পড়ে, আবার যখন নিবিড় করে আল্লাহর পাকে ডাকে। অথচ এটা সবসময় পড়ার কথা। ও ওর বাবার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, তেমনি নিজের হেদায়েতও চেয়ে নেয়। হাসপাতালে সুস্মিতার কাছে সুচরিতার বারবার ফোন দিছে, কিন্তু কিছুতেই রেসপন্স হচ্ছে না। ওর টেনশন বেড়ে যায়। এরপর একসময় হিমেলকে ফোন দিয়ে জেনে নেয় ওর বাবা কেমন আছে, হাসপাতালে ভর্তি হতে পেরেছে কিনা। কারণ সুচরিতার ফোন পেয়ে হিমেল সাথে সাথে তখনই হাসপাতালে চলে যায়। অনেক চেষ্টা তদারকি করে বারডেমে একটা সেমি কেবিন ম্যানেজ করে। হিমেল সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায়। সুচরিতা হাসপাতালে ওর বাবাকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হিমেল রাত করে আসাতে আজ যেতে পারেনি। পরদিন শুক্রবার ছুটি থাকাতে হিমেল বলল, আজ তো অনেক রাত হয়ে গেছে, আর আমি তো হাসপাতাল থেকে আসলাম, বাবার চিকিৎসা শুরু হয়েছে, তুমি আর টেনশন নিও না। কাল ছুটির দিন, আমি বাচ্চাদের সামনে রাখবো, তুমি বরং কাল সকাল সকাল হাসপাতালে চলে গেলো। সুচরিতা তাই ভাবলো। পরের দিন খুব ভোরে উঠে সংসারের কাজকর্ম গুছিয়ে হাসপাতালে রওনা দিল। যাওয়ার সময় জমানো টাকাগুলো নিতে ভুললো না। এই সময় ওর বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। হাসপাতালে পৌঁছলে বাবাকে দেখে ওর মন খুব খারাপ হয়ে গেল। স্ট্রোক সিভিয়ার হওয়াতে পুরো খাদ্যনালীটা অবশ হয়ে গেছে। খাবার গিলতে পারছে না, তাই নাকের নল ঢুকিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ও ওর বাবার কাছে বসে সুস্মিতা আর মাকে ক্যান্টিন থেকে খেয়ে আসতে বলল। বাবা ওর মুখের দিকে ফ্যাল করে তাকিয়েছে। চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। কি যেন বলতে চাইছে কিন্তু পারছে না। স্ট্রোকের কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। হঠাৎ জোহরা আর সাবেরা হাসপাতালে ওর বাবাকে দেখতে চলে এসছে। যদিও সুচরিতা এই মুহূর্তে ওদেরকে আশা করেনি। সুচরিতা একটু অবাক হয়ে সাবেরাকে জিজ্ঞাসা করলো, আব্বার অসুস্থতার খবর কোথায় পেলে? ছুটির দিন থেকে আমি আর জোহরা তারিখকে দেখার জন্য তোমার বাসায় গিয়ে হিমেলের কাছে শুনি খালু অসুস্থ, তুমি হাসপাতালে, তাই আমরা খালুকে দেখতে চলে আসলাম। লাঞ্চ শেষ করে ততক্ষণে সুস্মিতা আর ওর মা চলে এসেছে। সুচরিতার মাকে সালাম দিয়ে বলল, জোহরা বলল খালুর হাতে নাকি হাতির সুরের মতো এই নল, ডাক্তার কেন লাগিয়েছে? সুচরিতা জোহরার ভাষা শুনে অবাক না হয়ে পারল না। এমনকি সুস্মিতা ওর মা জোহরার মুখের দিকে তাকালো। সুচরিতার মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। যেহেতু বাবা অসুস্থ তাই রেগে চেপে বলল, আবার খাদ্যনালী অবশ হয়ে গেছে, তাই ডাক্তার নাক দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করছে। সাবেরা আবার সুস্মিতার দিকে তাকিয়ে বলল, খালাম্মা, ওর তো বিয়ের বয়স পার হতে চললো, বিয়ে দিবেন না এখন? কি তোমার এই কথা বলার সময়? দেখতেই তো পাচ্ছ তোমার খালু অসুস্থ। তা তো বুঝলাম, পাশাপাশি ওর বিয়েটা নিয়েও আপনাকে ভাবতে হবে। যদি হিমেলের মতো ছেলে আপনি পাবেন না, তবে আপনার পরিবারের যে অবস্থা, এত বাছাবাছি করা ঠিক হবে না। ওদের নির্বোধতার মতো কথা বলতে থেকে সুচরিতা বলল, সুস্মিতার ভরণ পোষণের ভার যেহেতু আপনার বা আমার উপর দেওয়া হয়নি, সেটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। ও যেহেতু নিজের খরচ নিজে চালায়, সেই ভাবনা ওই ভাবুক। ওরা রোগী দেখেও চলে যাবার পর সুচরিতা ওর মায়ের হাতে টাকাগুলো তুলে দিয়ে সন্ধ্যার আগে বাসার পথে রওনা দিল। সারাটা পথ ওর খুব মন খারাপ ছিল। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে ননদের উল্টোপাল্টা কথায় মনটা বিষণ্ণ হয়ে গেছে। ও ভাবছে বাসায় গিয়ে হিমেলকে ওদের বিষয়ে খুব শক্তভাবে কিছু বলবে। বাসায় ফিরতে রাত 8টা বেজে গেল, কিন্তু হিমেলের মুখের দিকে তাকিয়ে ও আঁতকে উঠল। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। ওর চেহারার দিকে তাকিয়ে বলল, তোমার কি শরীর খুব খারাপ লাগছে? হুম। প্রেশারটা একটু মেপে দেখবে? প্রেশার মেপে? সুচরিতা ঘাবড়ে গেল। ওর
সিস্টোলিক 180 আর ডায়ালস্টিক 100। তাড়াতাড়ি হিমেলকে ডিনার করে প্রেশারের ওষুধ খাইয়ে দিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে নিজে জেগে থাকলো। সেদিন রাত 2টোর সময় হঠাৎ হিমেল বুকে প্রচণ্ড ব্যথা শুরু করলো। হিমেলে হাই প্রেশার ছিল, কিন্তু এর আগে কখনো বুকে ব্যথা অনুভব হয়নি। সুচরিতার কেন যেন মনে হলো ওর হার্টের পেইন শুরু হয়েছে। ফোন দিয়ে ড্রাইভারকে ডেকে আনলো। তাকে আর তৈবাকে লাঠির কাছে রেখে দরজা তালা দিয়ে আল্লাহর উপর ভরসা করে তারিককে বুকে নিয়ে হিমেলের সাথে করে সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতালের দিকে রওনা দিল। যাওয়ার সময় ওর মেয়ে দুটো আর তারিকের মুখের দিকে তাকিয়ে বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। ও আর ভাবতে পারল না ওর কপালে কী লেখা আছে, তা একমাত্র আল্লাহ পাক ভালো করে জানেন। আজ আল্লাহ পাক ওকে যে পরীক্ষায় ফেলছে, এই পরীক্ষা পাশ দেওয়ার ভার আল্লাহর উপর ছেড়ে দিল। একদিকে বাবা অসুস্থ, অন্যদিকে ওর স্বামী নিয়ে হাসপাতালের পথে রওনা হয়েছে। মাঝখানে সুচরিতার নাবালক 3টে সন্তান। ওর মনে হলো ওর পৃথিবীটা যেন এক বিরাট ভূমিকম্পে কেঁপে উঠল। হাসপাতাল অবধি পুরো রাস্তা সুচরিতা আয়তল কুস্তি পড়েছে আর হিমেলের বুকে ফু দিয়েছে। হিমেলের দিকে তাকিয়ে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। বুক ব্যথাটা যেন ধূসর বর্ণ ধারণ করছে। চোখ বন্ধ করে গাড়ির ছিটে হেলান দিয়ে শুয়েছে। তারিক এমনিতে খুব চঞ্চল, আজ যেন একটু খুব শান্ত হয়ে ঝুলঝুল করে ওর বাপের মুখের দিকে তাকিয়েছে। কি জানি ও হয়তো বুঝে গেছে, হয়তো বুঝছে ও সন্তানরা যেন এতিম হয়ে না যায়। আল্লাহ পাকের কাছে সুচরিতা মনে মনে এই প্রার্থনা করলো। ওর দুচোখ কোণ বেয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। ওর সামনে যে এক উত্তাল সমুদ্র, কিভাবে ওই সমুদ্র পাড়ি দিবে জানে না। ওর নিয়তি ওকে কোথায় টেনে নিয়ে যাবে তা জানে না, শুধু সৃষ্টিকর্তা। হেদায়েতপুর থেকে সোহরাওয়ার্দী খুব বেশি দূরত্ব নয়, অথচ সুচরিতার কাছে মনে হয় এই পথ যেন শেষ হবার নয়। জ্যাম পেরিয়ে অবশেষে গাড়িটা হাসপাতালে পৌঁছলো। ড্রাইভার মতি হাসপাতালের ভিতরে গিয়ে হুইল চেয়ার নিয়ে আসলো। হিমেলকে হুইল চেয়ারে যত্ন করে বসিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল। তারিককে কোলে নিয়ে সুচরিতাও হিমেলের সাথে ইমার্জেন্সিতে গেল। বেশ কয়েকজন ডাক্তার বসে আছে। তাদের মধ্যে থেকে একজন মহিলা ডাক্তার উঠে এসে হিমেলের সমস্যা জানতে চাইল। মহিলা ডাক্তারটা বয়স সুচরিতার মতো, কিন্তু চেহারায় কি যেন দৃঢ়তার ছাপ, যেটা ওর মাঝে নেই। ওর চেহারায় এক অসহায়ের ভাব সবসময় ফুটে উঠছে। না, নিজের মেয়েদের ক্ষেত্রে ও এই ভুল করবে না। আল্লাহ পাক যদি ওকে আর ওর বাচ্চাদের বাঁচিয়ে রাখে, তাহলে মেয়ে দুটোকে কাল বিলম্ব স্বাবলম্বী করে তবেই বিয়ে দিবে। অবশেষে ডাক্তার বিস্তারিত বুঝিয়ে দিল। ডাক্তার সুচরিতার কাছ থেকে হিমেলের শরীরের ব্যাপারে ডিটেল জেনে নিল। সুচরিতা ডাক্তারের রুম থেকে বের হয়ে আসার সময় হিমেলের মাথায় হাত বুলিয়ে দিল। হিমেল চোখ ইশারা করে ওর বড় ভাই আর মাকে ফোন দিতে বলল। সুচরিতা মাথা নেড়ে সায় দিয়ে বের হয়ে আসলো। সুচরিতার মাথা কাজ করছে না, ওর এই মুহূর্তে কী করা উচিত বুঝতে পারছে না। ওর মন বলছে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওর এই বিপদ পার করে দিবেন। ওর কেন যেন শ্বশুরবাড়ির কাউকে জানাতে ইচ্ছে করছে না। কেন যেন মনে হচ্ছে ওরা সাহায্য তো করবেই না, বরং হিমেলের অসুস্থতার সুযোগে ওর সাথে খারাপ ব্যবহার করবে। কিন্তু হিমেল তো আবার ওর বড় ভাসুর আর শাশুড়িকে জানাতে বলছে। সুচরিতা হাসপাতালের বারান্দায় তারিককে নিয়ে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 4টা বাজে। পুরো হাসপাতাল নীরব হয়েছে। ও বারবার ইমার্জেন্সি কেবিনের দিকে তাকিয়েছে। ওখান থেকে হিমেল শরীর স্বাস্থ্য নিয়ে ডাক্তার কি খবর জানাবে কে জানে। মনে হয় কায় মনোবাক্যে আল্লাহ ডাকতে লাগলো। বিপদ আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করাকে আল্লাহ পছন্দ করে। করিডোরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো পুরো পৃথিবী যেন অন্ধকারে ঢেকে আছে। বাইরের রাস্তায় এত আলো, তারপরে সুচরিতার কাছে মনে হলো এ যেন অমাবস্যার অন্ধকার। হয়তো ওর জীবনটা আকাশটা আচমকা চলে আসা মেঘের অন্ধকারে ছেয়ে আছে বলে মনে হচ্ছে পুরো পৃথিবীটা অন্ধকারে ঢেকে। ও একবার মা আর সুস্মিতাকে ফোন দেওয়ার কথা মনে হলো, কিন্তু গভীর রাত বলে দিল না। সারাদিন হাসপাতালে ছোটাছুটি করে রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়ছে। শোভন রাতে হাসপাতালে থাকবে, এত রাত ফোন দিলে ওনারা টেনশন করবে, সেটা চিন্তা করে সুচরিতা সকালে ফোন দিয়ে জানাবেন সিদ্ধান্ত নিল। ইমার্জেন্সি রুম থেকে ডাক্তার বের হয়ে আসতে দেখে সুচরিতা শঙ্কিত হলো। ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ম্যাম ও এখন কেমন আছে? এত ছোট্ট বাচ্চাকে হাসপাতালে আনা আপনার ঠিক হয়নি। ওকে বাসায় কোনো রিলেটিভের কাছে রেখে আসতে পারতেন। সরি ম্যাম, বাসায় বাচ্চাকে রেখে আসার মধ্যে কেউ ছিল না, তাই সাথে করে আনতে হয়েছে। ম্যাম ও এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। উনি একটা মাইল্ড অ্যাটাক করেছে। আপনার হাজব্যান্ডের ভাগ্য ভালো বলতে হবে। অ্যাটাক যখনই হয় সেটাকে সিভিয়ারভাবে হয়। ভাগ্য ভালো ছিল ওনার, অ্যাটাক মাইল্ড হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে। পেশেন্ট এখন ঘুমাচ্ছে, তবে একটা অ্যাটাকের পর আর একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তখনই রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। এর জন্য পেশেন্টকে খুব কেয়ারে রাখতে হয়। কোনো রকম মানসিক চাপ দেওয়া উচিত নয়। এই জন্য কয়েকটা দিন হাসপাতালে থাকলে সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে গেলে একটা এনজিওগ্রাম করিয়ে নেবেন।
কথাগুলো বলে ডাক্তার চলে যাওয়ার পর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। ডাক্তার একটা কথা ওর মাথায় ভালোভাবে নক করছিল। ডাক্তার বলেছিল হিমেলকে যেন কোনো প্রকার মানসিক চাপ দেওয়া না হয়। ওর মা ভাই বোন যতই ওর সাথে খারাপ করুক না কেন, ওরা তো জানে হিমেলা আপনজন, রক্তের সম্পর্কের বন্ধন রয়েছে, সেটা তো অস্বীকার করতে পারে না। ওর এই অসুস্থতার সময়ে আপন মানুষদের দেখতে ইচ্ছে হতেই পারে। আবার ওকে যদি হাসপাতালে থাকতে হয় তাহলে বাচ্চাদের লাকির উপর ভরসা করা ঠিক হবে না। তারিখ হওয়ার সময় সুস্মিতা বাসায় ছিল, এবার তো সেই উপায়ও নেই। ওদিকে ওর বাবা হাসপাতালে, তাকে দেখভাল করার জন্য সুস্মিতার দরকার। অগত্যা ও শাশুড়িকে ফোন দিয়ে জানালো, সিদ্ধান্ত নিল। একটু পর ফজরের আজান শোনা গেল। একটু একটু করে আলো এসে পৃথিবীর অন্ধকারকে দূর করে দিল। ও তারিখ ড্রাইভার মতির কাছে রেখে আড়ালে গিয়ে উজু করে নামাজ করে নিল। হিমেলার বাচ্চাদের জন্য প্রাণ ভরে দোয়া করলো। নামাজ শেষ করে প্রথমে ওর বড় ভাসুরকে ফোন দিল। উনি ফোন ধরে গম্ভীর হয়ে বললেন, কী ব্যাপার, কি মনে করে এত ভোরে ফোন দিয়েছ? হিমেল বাচ্চাটা কেমন আছে? ভাইয়া, হিমেলকে নিয়ে রাত 2টোর দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছে। ওর একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। সাথে সাথে হিমেলের বড় ভাই রুমেলের গলার স্বর চেঞ্জ হয়ে গেল। গলা ছোট ভাইয়ের জন্য টেনশন ঝরে পড়ল। প্রচণ্ড আকুতি নিয়ে বলল, তুমি এত পরে কেন জানালে? তোমার তো সাথে সাথে জানানো উচিত ছিল। যতই মন কষাকষি হোক, আমরা তো হিমেলের আপনজন। ঢাকায় মাকে জানিয়েছো? বাচ্চাদের কার কাছে রেখেছো? না, এখনো কাউকে জানাইনি। সবার আগে আপনাকে জানালাম। লাকিয়া তৈয়বা আর তাকিয়া লাকির কাছে বাসায় আছে। তারিখকে নিয়ে আমি হাসপাতালে এসেছি। কাজটা ঠিক হলো না। লাকি নিজেই শ্রুত, ওদের সামলাবে কী করে? ঠিক আছে, আমি এয়ার করে চলে আসার চেষ্টা করছি, তুমি মাকে জানিয়ে দাও। সুচরিতা শাশুড়ি মাকে ফোন দিয়ে হিমেলের অসুস্থতা জানার সাথে সাথে উনি কান্নাকাটি শুরু করে দিলেন। সুচরিতা দ্রুত ফোনটা রেখে দিলেন। ঘণ্টাখানেকের মধ্যে সোহেলা, জোহরা আর ওর হাজব্যান্ড মান্নান আর হিমেলের মা হাসপাতালে চলে আসলো। জোহরা হাসপাতালে এসে সুচরিতাকে যেন পুলিশের মতো চার্জ করতে লাগলো। ভাবি, কাল ছোট ভাইকে কি খাইয়েছিলে? এটা কেমন প্রশ্ন করলেন আপনি? আমার ভাইটাকে কিভাবে অসুস্থ হলো এটা আমি জানতে চাইবো না? মান্নান আর একটু খোঁচা দিয়ে সুচরিতাকে বলল, ও বাড়ি থেকে বের হয়েছে তো হিমেলকে ভালো রাখার জন্য, তাহলে ও অসুস্থ হলো কেন? সুচরিতার মুখটা কালো করে বলল, মানুষের অসুস্থতার উপর কারো হাত থাকে না। আর আমি আপনার কারো কাছে জবাব দিয়ে করতে বাধ্য নেই। এমন সময় সোহেল আর একটু খোঁচা দিয়ে বলে, দেখেন মান্নান ভাই, এখনও ওর অহংকার কমেনি। পাপের শাস্তি পাচ্ছে তাও গলাবাজি করছে। তোমার স্বামী যদি মরে যায় কী করে তোমার সংসার চলবে সে খেয়াল আছে তোমার? শুধু তো জানো মুখে মুখে তর্ক করতে, আস্ত বেয়াদব কোথাকার। সুচরিতা অবাক হয়ে ভাবলো, কীরকম ভাই হিমেলের? মানুষটা এখনো বেঁচে আছে, অথচ কি অবলীলভাবে ভাইটার মৃত্যুর কথা ভাবছে। সুচরিতা ভাবলো একটা জুতোসই উত্তর দেওয়া দরকার। তাই সোহেলের মুখের দিকে কঠিন দৃষ্টি ফেলে বললে, মৃত্যুর কথা সবারই ভাবা উচিত। এই যে আপনি এখন আমাকে তিক্ত কথা বলছেন, এখনই তো আপনিও মরে যেতে পারেন। ভাবিকে বলে এসেছেন তো চিন্তা করতে। আপনি মরে গেলে বাচ্চাদের কি করে মানুষ করবেন? আর কি যেন বললেন, পাপ করছি আমি? তো কি পাপ করছি বলেন দেখি? দেখো মা, তাকিয়ে দেখো। একা থেকে আস্ত একটা বেয়াদব হয়েছে। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে এসেছে বলে কি পাপ করছি? লজ্জা হয় না তোমার? সুচরিতার শাশুড়ি ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, আমার ছেলেটা অসুস্থ, আল্লাহর কাছে প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়। সেটা না করে ঝগড়া করে যাচ্ছ, এটা কি ঝগড়া করার সময়? এমন সময় ওয়ার্ড বয় এসে বলল, এখানে আপনারা হট্টগোল করবেন না। এইটুকু কমন সেন্স আপনাদের নাই যে ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে বেশি কথা বলা যায় না? এই আপনাদের শিক্ষা? সোহেল আর মান্নানের দিকে কথাগুলো ছুড়ে দিয়ে ও কেবিনে চলে গেল। সুচরিতা ড্রাইভার মতির কোলে তারিখকে দিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে গিয়ে হিমেলকে দেখে আসলো। হিমেল অঘরে ঘুমাচ্ছে। এখনও ডিউটিতে যে ওয়ার্ড বয় ছিল তার কাছে ওর ফোন নাম্বার দিয়ে বলল, আমি কিছু সময়ের জন্য বাসায় যাচ্ছি, আমার ফোন নাম্বার রাখুন, জরুরি কিছু ব্যাপার হলে আমাকে ফোন দিবেন। আপু, আপনার আত্মীয়রা থাকবে না? আমার শাশুড়ি মা আছেন, বাসায় বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি চলে আসবো। সুচরিতা ওয়ার্ড থেকে বের হয়ে শাশুড়িকে বলে বাসার পথে রওনা হলো। সুচরিতা চলে যাওয়ার পর শাশুড়ি সোহেল আর জোহরার দিকে তাকিয়ে বলল, দেখলি তোরা, ওই মেয়ে কী ধাতু দিয়ে গড়া। একদিকে বাবা অসুস্থ, অন্যদিকে স্বামী অসুস্থ, 3টে ছোট বাচ্চা, কিন্তু ভেঙে পড়েনি। লড়াই করে কি দুর্দান্ত সাহস। সোহেল, তোর বউ কিংবা বড় বউ কেউ ওই মেয়ের ধারে কাছে নেই। ভিতরে ভিতরে যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে দেখে বোঝার উপায় নেই। জোহরা রেগে গিয়ে বলল, তুমি ওর পক্ষে সাফাই গেও না। এটা তো হবারই ছিল। ও বাড়ি থেকে চলে গিয়ে তোমাকে কষ্ট দিয়েছে, তার শাস্তি ওকে পেতেই হবে, তাই না? মান্নান হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, দুপুর 12টা বাজে। জোহরাকে বলল, এখনও তো আমাদের তেমন কোনো কাজ নেই, চলো ভিতরে গিয়ে ভাইয়াকে দেখে বাসায় চলে যাই। আইনের সামনে জেএসসি পরীক্ষা, বিকেলে আবার টিচার আসবে। খালি বাসায় মেয়েটিকে
পুরুষ টিচারের কাছে একা পড়তে দেওয়া ঠিক হবে না। মান্নানের কথায় জোহরা মনোযোগ দিয়ে শুনল। তারপর হিমেলের সাথে দেখা করতে ও মান্নানের ওয়ার্ডের ভিতরে গেল। জোহরাকে দেখে হিমেল বলল, তোরা কখন এসেছে? সুচরিতা কোথায়? ভাবি একটু বাসায় গেছে। ও আমাকে ফেলে চলে গেল কেন? এটা কেমন প্রশ্ন তোমার? বাসায় তোমার বাচ্চারা আছে। ভাবি তো বাসায় একটু যাওয়ার দরকার ছিল। ভাবিকে ডাকছো কেন? ও আমাকে খাইয়ে দিবে। আমি খাইয়ে দেই? না, আমি তোর হাতে খাবো না। এমন সময় ওয়ার্ড বয় এসে জোহরাকে বলল, কখন থেকে স্যারকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু উনি আমার হাতে কিছুতেই খাবেন না। ম্যাডামকে খুঁজছেন। অবস্থা বেগে উঠতে দেখে মান্নান জোহরাকে বলল, ভাবিকে একটা ফোন দাও, যেন তাড়াতাড়ি চলে আসে। ওয়ার্ড বয় জোহরাকে বলল, আমি অলরেডি ম্যামকে ফোন দিয়েছি, উনি তাড়াতাড়ি চলে আসবেন। জোহরা আর মান্নান হিমেলের সাথে দেখা করে ওয়ার্ড থেকে বের হয়ে আসলো। মান্নান জোহরাকে বলল, মাকে ওয়ার্ডের ভিতরে গিয়ে ভাইকে খাইয়ে দিতে। মা বললে হয়তো উনি খাবেন। বুড়ো বয়সে বউয়ের প্রতি পীড়িত দেখলে গা জ্বলে ওঠে। ভাব দেখে মনে হয় টিনেজার। জোহরা বিরক্ত হয়ে ওর মাকে বলল, তোমার ছেলে ঘুম ভেঙেছে, তুমি গিয়ে দেখা করে আসো। এই বয়সে তোমার ছেলের ঢং দেখে আর বাঁচি না। উনি গো ধরে বসে আছেন, বউয়ের হাতে খাবেন। দেখো তুমি গিয়ে খাওয়াতে পারো কি না। তুই এখন বললি কেন ও ঘুম থেকে উঠছে? আরও আগে বলতে পারতি। আমার ছেলেটাকে দেখার জন্য আমার চোখ দুটো কখন থেকে অস্থির হয়ে যাচ্ছে। এই তো, আমি তো মাত্র এই দেখলাম। মরিয়ম জোহরার সাথে আর কথা না বলে হন্তদন্ত হয়ে ওয়ার্ডের দিকে চলে গেল। মাকে দেখে হিমেলের চোখ দুটো আর্দ্র হয়ে গেল। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন কেমন আছিস বাপ? খাবার নিয়ে বসে আছিস কেন? ওষুধ খেতে হবে, আমি খাইয়ে দেবো। দাও। হিমেল আর মায়ের হাতে খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। মরিয়ম ছেলেকে খাইয়ে ওয়ার্ড থেকে বের হয়ে এসে দেখলো রোমেল চলে এসেছে। রোমেলকে দেখে মরিয়ম বলল, তুই কার কাছে খবর বলি? সুচরিতা ফোন দিয়েছিল। সুচরিতা কোথায়? একটু আগে বাসায় চলে গেছে। বাচ্চাগুলোকে বাসায় একা রেখে ছেলেটাকে কোলে নিয়ে হিমেলকে সাথে নিয়ে হাসপাতালে এসেছে। কাজটা তো ঠিক হয়নি। যদিও এছাড়া সুচরিতার কোনো উপায় ছিল না। আল্লাহর রহমতে সবসময় হাসপাতালে আসতে পেরেছে। আমি সখিনাকে সাথে করে নিয়েছি। ওকে বাসায় পৌঁছে দিয়ে হাসপাতালে এসেছে। ভালো করছিস। অনেকদিন রাজনকে দেখি না। ফোনে কথা বলে কি মন ভরে? চোখে দেখে ছুবে তবেই না মনে শান্তি লেগে। মা, আমি একটা কথা বলছি, যে কটা দিন সুচরিতা আর হিমেল হাসপাতাল আছে, বাচ্চাগুলোকে কল্যাণপুরে তোমার কাছে রাখো। সোহেল বিরক্ত হয়ে বলল, অসম্ভব। ও বাড়িতে সুচরিতাকে আমি কিছুতেই অ্যালাউ করব না। হিমেল আর ওর বউয়ের মায়ের অবাধ্য হয়েছে, এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। সেখানে আমি আর আমার পরিবার হিমেলকে কোনো হেল্প করতে পারবো না। এখন কে তোকে পাপ পূর্ণ করছে আর কে পুণ্য বেশি করছে সেই হিসাব করার সময় নয়। ভুলে যাস না, হিমেল এখান থেকে চলে গেলে প্রতি মাসে মায়ের খরচ বাবদ একটা মোটা টাকা দিয়ে যাচ্ছে। সেজন্য তোর আর আমার উপর কোনো চাপ পড়ছে না। যে দুমূল্য বাজার, এখন ও টাকা না পাঠালে না খেয়ে থাকতে হতো। রোমেলের কথাগুলো শোনার পর সোহেল আপাতত মুখ বন্ধ করে রাখলো। মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করছে, কারণ সোহেল ভাবছে হিমেল হয়তো সহজে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এতে সুচরিতার তেষ্টা কমবে। সোহেল প্ল্যান করছে সুচরিতা আর হিমেল কল্যাণপুরে আসলে এই সুযোগটা কাজে লাগাবে। হিমেল অফিসে বসার আর অনেক দিনের ইচ্ছা। কেরানির চাকরি যে আয় তাতে তো জীবন চালানো দায়। হিমেল অফিসে বসার দাবিটা ও সবার কাছ থেকে এই সুযোগে আদায় করে নেবে, নয়তো সুচরিতা সব নিজে আয়ত্ত করে নেবে। যে ব্যবসা হিমেল, সেটা শুরুটা হয়েছে ওদের বাবার পেনশনের টাকা দিয়ে। হিমেলের জীবনে উড়ে এসে জুড়ে বসা মেয়েটা হিমেলের সব কিছু নিয়ে আয়ত্ত করবে আর সোহেল চুপচাপ দাঁড়িয়ে দেখবে, সে বান্দা সে তো নয়। একটু আগে সোহেল সুচরিতা ওর বাড়িতে থাকা নিয়ে চিৎকার করেছিল, তাকে এতটা নীরব দেখে রোমেল বলল, কী ভাবছিস? রোমেলের কথা সোহেল সম্মতি ফিরে বললেন, না তেমন কিছু না, তবে হিমেল সুস্থ হতে হয় বেশি দিন সময় লাগবে। এতে ওর ব্যবসার আবার ক্ষতি না হয়ে যায়। ভাবছি আমি ওর অফিসে বসলে কেমন হয়। এসব ঝামেলা এখন যাস না, যদিও প্রয়োজন পড়ে হিমেল তোকেই বলবে। তোমার কি ধারণা ও সুচরিতা এটা মানবে? ঠিক হিমেলের মুন্ডুটা চটকাতে নিজে ওই অফিসে বসার চেষ্টা করবে। সুচরিতার পক্ষে 3টে ছোট বাচ্চা সামলে অফিসে বসা কখনোই সম্ভব না। তুই শুধু শুধু প্যারাই নিস না। ওদিকে বাসায় ফিরে সুচরিতা বাচ্চা 3টিকে বুকে জড়িয়ে ধরল। এতক্ষণ হাসপাতালে সবার সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলে বাসায় এসে অঝরে কাঁদল। তাকিয়া আর তারিক মায়ের কান্না দেখে কাঁদতে শুরু করলো। তৈয়বা মায়ের কাছে এসে বলল, মা, তুমি কাঁদছো কেন? আব্বু অসুস্থ বলে তুমি কেঁদো না, কেঁদো না। আমি বড় হয়ে ডাক্তার হব, তখন আব্বুকে আমি ঠিক সুস্থ করে তুলব। মেয়ের কথায় চোখের জল মুছে সুচরিতা ওকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি আল্লাহ পাকের কাছে এই দোয়া করি, আমিন। লাকি ওর সাথে খিচুড়ি রান্না করে সুচরিতাকে বলল, খালাম্মা, আমি খিচুড়ি রান্না করে ফেলছি, আপু ভাইয়াকে খাইয়ে দাও। সুচরিতা অবাক হয়ে বলল, তুই কখন খিচুড়ি রান্না করে শিখলি? আপনি যখন রান্না করতেন আমি তাকিয়ে দেখতাম। এখন অনেকটা বড় হয়ে গেছি। আজ তো আপনার মন খারাপ, আঙ্কেল অসুস্থ, তাই ভাবলাম আমি রান্নাটা করে ফেলি। তবে আমি বাসায় না থাকলে চুলা জ্বালাবি না, এতে আগুন ধরার সম্ভাবনা থাকে। মাথা নেড়ে লাকি
সুচরিতার কথা সায় দিল। বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে লাকিকে খাবার বেড়ে দিল, নিজেও কিছুটা মুখে দিয়ে তাকিয়া তারিককে ঘুম পাড়িয়ে দিল। শাশুড়ি মা হিমেলকে খাইয়ে দেওয়াতে সুচরিতা হাতে একটা সময় পেল। ও ওয়ার্ড বয়ের সাথে মোবাইলে হিমেলের সাথে কথা বলছে, ওকে খেয়ে নিতে বলছে। ওদিকে ওকে যে বাচ্চাদেরও দেখভাল করতে হচ্ছে। জোহরের নামাজ পড়ে হাসপাতালে যাওয়ার জন্য সুচরিতা প্রস্তুতি নিয়ে থাকলো। ডোরবেলটা হঠাৎ বেঁচে উঠল। সুচরিতা ভাবছে এখন আবার কে গেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো সাবেরা দাঁড়িয়েছে। আপু, আপনি এ সময় কি মনে করে? তুমি কি হাসপাতালে যাবে? বাচ্চাটা কার কাছে থাকবে? গতকাল যেভাবে ছিল আজও সেভাবে থাকবে। এটা তো বুদ্ধিমানের মতো কাজ হলো না। তুমি একটা ছোট মেয়ের কাছে মেয়ে দুটোকে রেখে যাচ্ছ, কাজটা ঠিক হচ্ছে না। এদিকে আবার তারিখকে নিয়ে হাসপাতালে যাচ্ছ, সেটাও ঠিক হচ্ছে না। হাসপাতালে এত রোগের ছড়াছড়ি, ওকে নিয়ে যাওয়া উচিত নয়। তাই ভাবছি লাকি সহ ওদের সবাইকে মায়ের ওখানে নিয়ে যাই। অন্তত তুমি আর হিমেল যে কয়টা দিন হাসপাতালে থাকবে। আপু, আম্মা বরং এখানে এসে ওদের সাথে থাকুক। মা আসবে না। মায়ের আশা নিয়ে টানা হেঁচড়া না করে ওদের বরং মায়ের ওখানে রাখা তোমার বুদ্ধিমানের মতো কাজ হবে। সুচরিতা চিন্তা করে দেখলো আসলে লাকির উপর ভরসা করে ওদের রেখে যাওয়া বুদ্ধিমানের মতো কাজ হবে না। নিরাপত্তার কথা ভেবে সুচরিতা দরজায় তালা লাগিয়ে যায়। কিন্তু বিপজ্জনক। যদিও কোনো বিপদ হয় তাহলে দরজা খুলে ওরা বের হতে পারবে না। তাই সব দিক বিবেচনা করে ও বলল, মেজো ভাই আর ভাবি যদি আমাকে অপমান করার চেষ্টা করে তাহলে আমি এক মুহূর্ত ও বাড়িতে থাকবো না। বিয়ের পর থেকে সেই যে শুরু হয়েছে, এখন আমি এগুলো নিতে পারি না। আমি এখন আর আগের মানুষ নই যে সব কিছু সয়ে যাবে। আচ্ছা, সেটা না হয় পরে ভাবা যাবে। এখন তাড়াতাড়ি হাসপাতালে চলো। হিমেল মনে হয় কেবিনে দিয়ে দিবে। সুচরিতা পর্ব 6। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা পর্ব আছে, লাস্ট পর্ব।